দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে খবরের শুরুতে নজর রাখবো, পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জামিন মামলা। অনুব্রত মণ্ডলের ফের রাজনীতিতে ফেরা নিয়ে প্রশ্ন। 1 অক্টোবরের মধ্যে সিবিআইকে সওয়ালের বক্তব্য লিখিত দিতে হবে। 3রা অক্টোবর সিবিআই নোট নিয়ে আবেদনকারীদের বক্তব্য থাকলে জানাতে হবে। আপনাদের জানিয়ে রাখবো, পার্থ চট্টোপাধ্যায় সহ 7 জনের জামিন মামলা। 3রা অক্টোবর সিবিআই নোট দিয়ে আবেদনকারীদের বক্তব্য থাকলে জানাতে হবে। পার্থর জামিন মামলায় অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ সামনে এলো। অনুব্রত মণ্ডলের রাজনীতিতে ফেরা নিয়ে প্রশ্ন। অনুব্রত মণ্ডলের ফের রাজনীতিতে ফেরা নিয়ে প্রশ্ন। বিচারপতি অপূর্ব সিনহার 1 অক্টোবরের মধ্যে সিবিআইকে সওয়ালের বক্তব্য লিখিতভাবে দিতে হবে। অনুব্রত মণ্ডলের আগে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হওয়ার সময় তিনি ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী, আর অনুব্রত মণ্ডল ছিলেন তৃণমূলের জেলা সভাপতি। সম্প্রতি তিহার জেল থেকে মুক্ত হচ্ছেন অনুব্রত মণ্ডল। বীরভূমে স্বমহিমায় ফিরছেন তিনি। তবে এখনো প্রেসিডেন্সি জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে চলছে তার জামিনের মামলা, আর সেই মামলাতেই উঠল অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ। পার্থ চট্টোপাধ্যায়, সুবিরেশ ভট্টাচার্য সহ একাধিক অভিযুক্তের জামিনের মামলা চলছে হাইকোর্টে। সেই মামলাতেই অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ ওঠে। পীযূষ কান্তি নাগ আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ কান্তি, অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ ওঠে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক অভিযুক্তের জামিনের মামলা চলছে হাইকোর্টে, আর সেই সময় অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ ওঠে। কি কি বিষয় কলকাতা হাইকোর্টে বিষয়ে প্রশ্ন তোলা হয়? সাতজনের যে জামিনের আবেদনের মামলা চলছে সিবিআই এর গ্রেপ্তারের প্রেক্ষিতে, সেই মামলায় আজকে যখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতের কাছে জানান যে তিনি এখন কোনো রাজনৈতিক দলে নেই, ফলে সেখানে প্রভাবশালী তকমাটি খাটে না, তখনই বিচারপতি অপূর্ব সিনহা তিনি প্রশ্ন বলেন যে বীরভূমের এরকম একজন নেতা ছিলেন, তিনি জামিন পাওয়ার পর তিনি কিন্তু ফের রাজনীতিতে যোগ দিয়েছেন, তাহলে এক্ষেত্রে কেন হতে পারে না? তখনই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মিলন মুখার্জি আদালতের কাছে বলেন যে বীরভূমে যার কথা বলছেন তার নাম অনুব্রত মণ্ডল, তিনি কখনোই কোনো বিধায়ক নন, তিনি হচ্ছেন একজন রিমোট কন্ট্রোলার এবং বীরভূমকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করেন। সুতরাং সেক্ষেত্রে তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় তুলনা করলে হবে না, সেটা তিনি সম্পূর্ণ ভিন্ন। এরপরেই বিচারপতি আজকে শুনানির প্রথমেই সিবিআই এর পক্ষ থেকে যখন সময়ের আবেদন জানানো হয় এবং আজকে মামলাটি অ্যাডজার্নমেন্টের জন্য আবেদন জানানো হয়, তখন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি মন্তব্য করেন সিবিআই এর আইনজীবীর উদ্দেশ্যে যে যেহেতু আপনার ক্লায়েন্ট যে জেলে নেই, তাই আপনি এর চাবিটা উপলব্ধি করতে পারছেন না। বিচারপতিরা নির্দেশ দিয়েছেন যে আগামী 1 অক্টোবরের মধ্যে সিবিআইকে তাদের নোটস অফ আর্গুমেন্ট জমা করতে হবে, মামলার সঙ্গে সংযুক্ত সকলকে তা দিতে হবে। আগামী 3 তারিখে এই মামলার শুনানি বেলা 1টায় থাকবে। সেই দিন আবেদনকারীদের পক্ষ থেকে আইনজীবীরা সিবিআই এর নোটস অফ আর্গুমেন্টস এর উপরে যদি তাদের কোনো বক্তব্য থাকে সেটা তারা জানাবেন। তারপরেই আদালত রায়ের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি নাগ, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় অনুব্রত মণ্ডলের প্রসঙ্গ উঠল। পার্থ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকজনের জামিনের মামলা চলছে হাইকোর্টে। আরজি করে চিকিৎসক মহিলা তরুণী খুনে এবং ধর্ষণের ঘটনায় 50 দিন অতিক্রান্ত হয়েছে। ধর্ষণ খুনের ঘটনায় এখনো পর্যন্ত তদন্ত কোন দিকে এগোচ্ছে, সিবিআই তদন্ত কোন পথে? ঘটনায় গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। আরজি করে একাধিক চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্যাতিতার দেহের ময়না তদন্তের সময় হাজির থাকা চিকিৎসককেও একাধিকবার তলব সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিরূপাক্ষ বিশ্বাস, অভিক ডেকে। অন্যদিকে নির্যাতিতার বিচার ও হাসপাতালের নিরাপত্তা সহ একাধিক দাবিতে
আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি করতেও এসএসকেএমের প্রেক্ষাগৃহে জুনিয়র চিকিৎসকদের গণকনভেনশনের ডাক। এসএসকেএম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, আজ শুক্রবার যে গণকনভেনশনের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, এই মুহূর্তে তাদের যে কর্মসূচি ছিল, তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু হয়েছে, সেই কর্মসূচি কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? আজ জুনিয়র চিকিৎসকদের গণকনভেনশনের ডাক, এসএসকেএম এর ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। আরজিকর কাণ্ডের 50 দিন অতিক্রান্ত, সিবিআই তদন্ত কোন পথে এগোচ্ছে এবং জাস্টিসের দাবিতেই কিন্তু গণকনভেনশনের ডাক জুনিয়র চিকিৎসকদের। এসএসকেএম থেকে রয়েছে সত্যসুন্দর। যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, গণকনভেনশনের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা, এই মুহূর্তে কি ছবি নজরে আসছে? তাদের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। দেখো, আর অল্প কিছুক্ষণের মধ্যেই এসএসকেএম হাসপাতালে গণকনভেনশন শুরু হবে এবং ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালের যে সমস্ত ফ্যাকাল্টি চিকিৎসকেরা রয়েছেন তাদেরকেও এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের যারা জুনিয়র এবং সিনিয়র চিকিৎসক রয়েছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তুমি জানো যে 9ই অগাস্ট যে ঘটনা এবং তারপরে আজকে 27শে সেপ্টেম্বর, 50 দিন অতিক্রান্ত, এখনো পর্যন্ত কিন্তু বিচারের দাবিতে সমানভাবে রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা, সিনিয়র চিকিৎসকেরা প্রত্যেকেই। এবং সেইখানে যেভাবে আমরা দেখেছিলাম আরজিকর মেডিকেল কলেজে যেভাবে অবস্থান চলছিল, সেইখানে কিন্তু এখনো পর্যন্ত যে গণকনভেনশনের ডাক দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু যে অডিটোরিয়াম, যে প্রেক্ষাগৃহ, সেই প্রেক্ষাগৃহ কিন্তু ভাবে উল্লেখ করা হয়েছে যে সিবিআই যে বিচার প্রক্রিয়া করছে, যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়া যাতে দ্রুততার সাথে হয়। শুধু তাই নয়, সেই তদন্তে যদি যে বা যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, সেই সঙ্গে হাসপাতালগুলোর সার্বিক যে স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামো ব্যবস্থা এবং সুরক্ষার প্রশ্ন, সেই প্রশ্নও কিন্তু তাদের থাকছে। অন্যান্য সময়ে তারা যেরকমটা দাবি জানিয়েছিলেন, আজকেও কিন্তু একই রকম ভাবে এখানে যে সমস্ত জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা, তাদের পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে এই গোটা আন্দোলনে, গোটা মুভমেন্টে সমাজের বিভিন্ন অংশের মানুষরা, তারা কিন্তু নাগরিক সমাজ, তারাও কিন্তু সমানভাবে এই জুনিয়র চিকিৎসকদের পাশে ছিলেন। তাদেরকেও কিন্তু সমানভাবে তারাও অনেকেই আসবেন, তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই গণকনভেনশনে। সেই জায়গা থেকে তারাও কিন্তু সমানভাবে এই তাদের যে বিচারের দাবি, সমানভাবে তাতেও কিন্তু তারা সক্রিয় হয়েছেন। দীপ্তেন্দ্রদা, আপনিও ছিলেন প্রথম থেকে এই মুভমেন্টে এবং এই যে বিচারের দাবি, সেটা আজকে 50 দিন পরেও সমানভাবে সক্রিয়। কি বলবেন আজকের এই গণকনভেনশন? আমার মনে হয়েছে যে আমরা 50 দিন বাদে উই আর ব্যাক টু স্কোয়ার ওয়ান। এখন বড় কথা নয়, 3টে শব্দ বড় ইম্পর্টেন্ট। আমরা অভয়ার বিচার চাই। বাকি আরো 40টা এজেন্ডা ব্যাকবেঞ্চে যেতে পারে। একটাই কথা, মেয়েটি সে রাত্রে কি হয়েছিল এবং কারা তাকে খুন এবং ধর্ষণ করেছিল, যত শীঘ্র এটা সামনে আসবে তত শীঘ্র এই সমাজ এই শাপ থেকে, অভিশাপ থেকে মুক্তি পাবে। তাই সেই বিচারের দাবি যেরকম জুনিয়র চিকিৎসকদের রয়েছে, সিনিয়র চিকিৎসক যারা এসেছেন তাদেরও কিন্তু সমানভাবে সেই দাবি রয়েছে। তারাও বলছেন যে প্রথম থেকে এই মুভমেন্টে যেরকম তারা জুনিয়র চিকিৎসকদের পাশে ছিলেন, আজকেও কিন্তু সমানভাবে তারা এই গণকনভেনশনে এসেছেন, তারা উপস্থিত হয়েছেন। আমি একবার প্রেক্ষাগৃহের ছবিটা দেখানোর চেষ্টা করব, যেখানে অতিথি অভ্যাগতদের বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে ইতিমধ্যেই অনেকেই এসে উপস্থিত হয়েছেন এবং তারাও কিন্তু বলছেন যে বিচারের দাবি। নজর রাখো, যে কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে চিকিৎসকদের গণকনভেনশনে, নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। নজর রাখবো অন্যান্য খবরে। লাগাতার বৃষ্টিতে বাড়ল ইছামতি নদীর জলস্তর। বসিরহাটের স্বরূপনগর ব্লকের একাধিক গ্রাম জলমগ্ন। নোনা জলে ক্ষতিগ্রস্ত প্রায় 70,000 মানুষ। বিডিওর তরফে চলছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা। বসিরহাটের স্বরূপনগর ব্লকের একাধিক গ্রাম জলমগ্ন, নোনা জলে ক্ষতিগ্রস্ত প্রায় 70,000 মানুষ। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি স্বরূপনগর থেকে।
সঞ্জিত, বিডিওর তরফে ইতিমধ্যেই ত্রাণ পৌঁছানোর কাজ শুরু হয়েছে এবং যে ছবি আমরা দেখছি বিভিন্ন জায়গায় জলমগ্ন পরিস্থিতি। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে, প্রশাসনই বা কি জানাচ্ছে? দেখো, আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর 24 পরগনা স্বরূপনগর যে ব্লক অর্থাৎ চারঘাট গ্রাম পঞ্চায়েতের যে পাতুয়া এবং যে জায়গা রয়েছে সেই গ্রামে একাধিক জায়গায় লস্করপাড়ায়। তুমি একটা ছবি সরাসরি আমি কলকাতা টিভি দর্শককে দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ যে পানীয় জলের কল ডুবে গেছে এবং তুমি দেখতে পাচ্ছ এই ছোট্ট ছোট্ট বাচ্চা তারা বাড়ি থেকে অর্থাৎ সে ঘর, তুমি এই ছবিটা দেখতে পাচ্ছ যে একেবারে ছোট ছোট খুদেরা, তারা কিন্তু কোমর অবধি জল, তাদের জলে কিন্তু তারা জলে ওখান থেকে বেরিয়ে তারা কিন্তু ড্যাঙার দিকে ওঠার চেষ্টা করছে। পাশাপাশি এই ছবিটা তোমাকে দেখা হচ্ছে যে একটা রাস্তা, পাকা পিচের রাস্তা পুরো ডুবে কয়েক মিটার সব রকম ব্যবস্থা করলেও মানে ত্রাণ ব্যবস্থা কিন্তু তারা পানীয় জল থেকে শুরু করে সেগুলো দুর্ভোগের মধ্যে পড়ছে। এছাড়া এই সময় প্রকোপ যে রোগ, সেই রোগের থেকে আতঙ্কের মধ্যে রয়েছে। পাকা জল বন্যে পড়েছে। আর এছাড়াও ক্ষেতের জমি তোমাকে সরাসরি একবার দেখাবো। আমার ঠিক বাপাশে এক গ্রাম, এই ছবি, এই জমি প্রায় 1 হাঁটু জল রয়েছে। বিভিন্ন সবজি ফসল একেবারে জলের তলায় চলে গেছে। আমি সরাসরি এখানকার সাধারণ মানুষ অর্থাৎ কৃষকদের চেষ্টা করবো যে কি অবস্থার মধ্যে হচ্ছে আপনাদের। আমাদের কিন্তু দিনই যাচ্ছে। এখানে আমাদের সাহেব এসেছিলেন, বিনা মন্ডল, উনি এসে এখান থেকে চলে গেছেন বা ওখান থেকে দেখে বেশি জল থেকে উনি আমরা নিজে বলতে কোনো ত্রাণের ব্যবস্থা নেই বা কোনো জায়গা থেকে চিড়ে বা গুড় কোনো চাল কিছু কোনো ব্যবস্থা নেই, কল ডুবে গেছে। একদমই সঞ্জিত, যে ছবি তুমি তুলে ধরলে যে ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই প্রশাসনের তরফে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় দুর্গতদের কাছে, ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। লাগাতার বৃষ্টিতে শিলাবতী নদীর জলস্তর বাড়ছে। জলমগ্ন একাধিক গ্রাম, জলের তোড়ে ডুবল চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর এবং 2 নম্বর অঞ্চলের সঙ্গে যোগাযোগকারী কয়েকটি বাঁশের সাঁকো। এই সাঁকো ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় 15 থেকে 16টি গ্রামের। সমস্যার মধ্যে পড়েছেন সাধারণ মানুষজন। কয়েকদিন আগেই বৃষ্টি ও ডিভিসির জল ছাড়াই প্লাবিত হয়েছিল ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। ধীরে ধীরে উঁচু এলাকা থেকে জল কমতে শুরু করলেও এখনো পর্যন্ত নিচু এলাকাগুলি জলমগ্ন রয়েছে। এই পরিস্থিতিতে ফের নতুন করে ভোগান্তিতে পড়েছেন গ্রামবাসীরা। শিলাবতী নদীর জলস্তর বাড়ছে, একদিকে ডিভিসির ছাড়া জল, অন্যদিকে এক নাগারে বৃষ্টির জেরে জলস্তর বাড়ছে। জলের তোড়ে ডুবলো বাঁশের সাঁকো, যোগাযোগের মাধ্যম সেই মাধ্যমে এই মুহূর্তে বন্ধ হয়ে গিয়েছে এবং জল পেরিয়েই কিন্তু কার্যত জীবন হাতে নিয়ে চলছে যাতায়াত। সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। সমস্যার মধ্যে পড়েছে 15 থেকে 16টি গ্রামের মানুষজন। এবার চন্দ্রকোনায় ব্রিজ ভেঙে খালে ঝুলছে ডাম্পার। কুয়াপোরে দোনাই খালের উপর ব্রিজ ভাঙল। খালের উপর ব্রিজ ভেঙে পড়ায় বিপত্তি হচ্ছে। ডাম্পারের উদ্ধার কাজ চলছে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। দোনাই খালের উপর ব্রিজ ভেঙে বিপত্তি, দেখছেন সেই ছবি। ডাম্পার উদ্ধার কাজ চলছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। চন্দ্রকোনায় ব্রিজ ভেঙে খালে ঝুলছে ডাম্পার। কুয়াপুরের দোনাই খালের উপর ব্রিজ ভেঙে বিপত্তি, চলছে উদ্ধার কাজ। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। এক নাগারে বৃষ্টিতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগ পরিস্থিতি। চন্দ্রকোনায় যে ছবি আমরা দেখালাম, ব্রিজ ভেঙে খালে ঝুলছে ডাম্পার।
নিম্নচাপের প্রভাবে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি। উপকূলের জেলাগুলিতে হাওয়া, ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি। সুন্দরবনের বিভিন্ন এলাকায় জলমগ্ন। যে ছবি দেখছেন, নিম্নচাপের প্রভাবে দক্ষিণ 24 পরগনা জুড়ে দুর্যোগ পরিস্থিতি, একনাগাড়ে বৃষ্টি। অন্যদিকে বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে। সকাল থেকেই বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে সুন্দরবন জুড়ে। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি। নামখানা, কাকদ্বীপ একাধিক জায়গায় দুর্যোগ পরিস্থিতি। নামখানা থেকে রয়েছেন প্রতিনিধি সরাসরি কোয়েল মণ্ডল। কোয়েল, এই মুহূর্তে নামখানায় দুর্যোগ পরিস্থিতি, সকাল থেকে যেরকম বৃষ্টি, গত কয়েকদিন ধরে বৃষ্টিতে কার্যত নদীর জলস্তর বেড়েছে। কি ছবি এই মুহূর্তে এবং প্রশাসনের তরফে কি সতর্কতা নেওয়া হচ্ছে? একদমই ভাস্বতী, দেখো প্রথমত তোমাকে জানিয়ে রাখবো এই যে নিম্নচাপের ভ্রুকুটি কয়েকদিন ধরেই প্রভাব ফেলেছিল দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে, সেটা কিন্তু আস্তে আস্তে আজ দুপুরের পর থেকে অনেকটা শীতল হতে শুরু করেছে, অর্থাৎ আবহাওয়ার উন্নতি হতে শুরু করেছে। তবে নামখানা তথা সমগ্র দক্ষিণ 24 পরগনা জেলায় সকাল থেকেই কিন্তু দফায় দফায় কয়েক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। উপকূলে বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি ছিল, সেই সঙ্গে নদী এবং সমুদ্র উপকূলে যথেষ্ট হাওয়ার দাপট রয়েছে। তোমাকে জানিয়ে রাখবো, গত মঙ্গলবার রাত্রি থেকে নাগাড়ে বৃষ্টিপাতের জেরে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা, কাকদ্বীপ, সাগর একাধিক নিচু এলাকা সেটা জলমগ্ন হয়ে পড়েছে। প্রশাসনের তরফে যেহেতু একটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে এই নিম্নচাপের প্রভাবে নদী এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে যেহেতু এই সমস্ত এলাকা বিশেষত সুন্দরবনের উপকূলে একাধিক বাঁধ খারাপ রয়েছে, দুর্বল রয়েছে, প্রশাসনের তরফে সেচ দপ্তরকে অ্যালার্ট থাকার কথা বলা হয়েছিল। পঞ্চায়েতগুলো প্রস্তুত ছিল। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে সতর্কতা জারি করা হয়েছিল। আজ কিন্তু বেলা বাড়ার সাথে সাথে দক্ষিণ 24 পরগনা জেলা তথা নামখানার ছবিটা বদলাতে শুরু করেছে। এই মুহূর্তে তুমি নামখানার ছবি দেখছো, একেবারেই কিন্তু বেশ পরিষ্কার রয়েছে আকাশ, কিন্তু এই মুহূর্তে একেবারেই কিন্তু বৃষ্টি বিদায় নিচ্ছে না বঙ্গ তথা এই জেলা থেকে, কারণ আলিপুর আবহাওয়া দপ্তরের যেমনটা পূর্বাভাস রয়েছে যে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে আজ থেকে, অর্থাৎ শুক্রবার থেকে এবং 3 তারিখ পর্যন্ত। তবে কখনো কখনো কিন্তু দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। স্বাভাবিকভাবেই কিন্তু সামনে একেবারেই দোরগোড়ায় কড়া নাড়ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। তার আগেই নাগাড়ে বৃষ্টিপাত একেবারেই কিন্তু পুজো কমিটি যারা রয়েছে, পুজো উদ্যোক্তারা যারা রয়েছে, তারা কিন্তু বারে বারে নাজেহালে পড়ছে। অন্যদিকে আজকের দিনেও কিন্তু আবহাওয়া খানিকটা উন্নতির দিকে গেলেও জল যন্ত্রণা একেবারে পিছু ছাড়ছে না, কারণ নাগাড়ে কয়েকদিনের বৃষ্টিপাতের জেরে এখনো পর্যন্ত সুন্দরবনের বিস্তীর্ণ নিচু এলাকা সেগুলো জলমগ্ন হয়ে রয়েছে। যাতায়াতের রাস্তা জলের তলাতে রয়েছে, কোথাও বাড়ির মধ্যে এখনো জল ঢুকে রয়েছে। সেই জল যদিও বা আস্তে আস্তে বেরোতে শুরু করেছে, তবে একেবারেই জল যন্ত্রণা থেকে সম্পূর্ণ মুক্তি এখনো পর্যন্ত পায়নি এই নিচু এলাকার বাসিন্দারা। ধন্যবাদ জানাবো। কোয়েল মণ্ডল আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। এবং বৃষ্টি কমলেও কিছুটা আবহাওয়ার উন্নতি হলো, জল যন্ত্রণা কিন্তু অব্যাহত রয়েছে। সাধারণ মানুষজন তারা জল পেরিয়েই চলছে নিত্যদিনের যাতায়াত। একনাগাড়ে বৃষ্টিতে ঝাড়গ্রামের সাকরাইলে ভাঙল 8টি মাটির বাড়ি। লাগাতার বৃষ্টিতে 8টি মাটির বাড়ি ভাঙল। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। অরূপ ঘোষ রয়েছেন ফোন লাইনে। অরূপ, প্রশাসনের তরফে কি কোনো সদর্থক ব্যবস্থা নেওয়া হয়নি? কি অভিযোগ করছেন স্থানীয়রা? বাবলা গ্রামে দীর্ঘদিন ধরে টানা বৃষ্টি আর তারই ঘিরে ভাঙল বিয়স্তে 8টি মাটির বাড়ি, কিন্তু তারপরেও তারা প্রশাসনকে বারংবার জানিয়েছে, কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। ফলে চরম সমস্যায় ভুগতে হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে। এমনকি তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র দেওয়া হচ্ছে আশ্বাস, কিন্তু এখনো কোনো সমাধান না হওয়ায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন ওই এলাকার যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। তাদের আরো বক্তব্য, এমনিতে কয়েকদিন ধরে যেভাবে বৃষ্টি, তাতেই কিন্তু বাড়ির মধ্যে জমেছে একান্ত জল, ফলে চরম সমস্যায় যেমন ভুগছে। আর অপরদিকে কারোর বাড়ির দেওয়াল ভাঙা, তো কারোর বাড়ির চাল ভেঙে গেছে, ফলে চরম সমস্যায় ভুগতে হচ্ছে ওই আর্থিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে। ভাস্বতী, ধন্যবাদ অরূপ। ঝাড়গ্রামের সাকরাইলে ভাঙল 8টি মাটির বাড়ি। লাগাতার বৃষ্টিতে নাজেহাল সেখানকার সাধারণ মানুষজন।
প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি, এমনটাই অভিযোগ সাধারণ মানুষজনের। নদিয়ার রানাঘাটের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। টানা বৃষ্টিতে কার্যত বেহাল অবস্থা। রানাঘাটের আনুলিয়ায় রাস্তার অবস্থা বেহাল এবং যেখান দিয়ে হাসপাতালে নিয়ে যায় সাধারণ মানুষজন, রানাঘাট মহকুমা হাসপাতালে যাওয়ার গুরুত্বপূর্ণ যে রাস্তা, সেই রাস্তারও বেহাল দশা। প্রশাসনকে বারংবার জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ভাঙা রাস্তা আর তার মধ্যে দিয়ে যেরকম যাতায়াত চলছে, যে কোনো সময় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষজন। সঙ্গীতা রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সঙ্গীতা, যে ছবি আমরা দেখছি রানাঘাটের আনুলিয়ায় ভাঙাচোরা রাস্তার, সেখান দিয়ে কার্যত জীবনের ঝুঁকি নিয়েই যেতে হচ্ছে, কারণ যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এখনো পর্যন্ত এলাকার প্রশাসনের তরফে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? হ্যাঁ, একদম। দেখো ভাস্বতী, এই যে রাস্তা, এটি একদমই তুমি যেমন বলছিলে গুরুত্বপূর্ণ, একদম গুরুত্বপূর্ণ রাস্তা, এবং এটি যেহেতু রানাঘাট মহকুমা হাসপাতালে যাতায়াতের পথ, এবং এই রাস্তা একদম যে যারা যাতায়াত করেন সাধারণ মানুষ, তাদেরকে কিন্তু অনেকটাই ঝুঁকি নিয়ে চলতে হয়। এই রাস্তা দীর্ঘদিন ধরেই এভাবে পড়ে রয়েছে এবং প্রশাসনের ধন্যবাদ জানাবো সঙ্গীতা চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। রাজ্য জুড়ে নিম্নচাপের প্রভাব। বৃহস্পতিবার রাতভর বৃষ্টির পর শুক্রবারও সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত। তবে ডিভিসির জল আর একনাগাড়ে বৃষ্টির জেরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সে চেনা ছন্দেই ফিরছে কিন্তু জিরাটের চর খয়লামারি। জিরাটের একাধিক এলাকা স্বাভাবিকভাবেই ফিরছে, স্বাভাবিক পরিস্থিতি ফিরছে এবং বন্যা পরিস্থিতি কিন্তু কার্যত এই মুহূর্তে নেই বললেই চলে। উদ্বেগ কিছুটা হলেও কম। দেবেশ চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি বলাগড় থেকে। দেবেশ, যে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে, অর্থাৎ বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, জল নামছে একাধিক জায়গায়, এই মুহূর্তে ছবিটা ঠিক কি বলাগড়ে? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি হুগলি বলাগড় চর খয়রামারিতে, এবং এখানেই কয়েকদিন আগে ডিভিসির ছাড়া জল এবং বৃষ্টির জলে প্লাবিত হয়েছিল। এমনকি আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই রাস্তার উপর দিয়ে জল প্লাবিত হয়েছে এবং এর উপর দিয়ে নৌকো চলেছে, কিন্তু এখন জলস্তর অনেকটা কমেছে এবং কিন্তু মাঠঘাটে অনেক জল রয়েছে। চাষিদের পক্ষে কিন্তু এখনো সমস্যা মেটেনি। সেক্ষেত্রে স্থানীয় যারা প্রশাসন, তারা কি বলছেন এই মুহূর্তে? মানে সেক্ষেত্রে প্রশাসনের তরফে কি সদর্থক ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? কারণ দীর্ঘ কয়েকদিন ধরে জল জমেছে, সেক্ষেত্রে পুজোর মুখে চাষের জমিও জলের তলায় ছিল। কৃষকরা তারা কতটা ক্ষতির মুখে হয়েছেন? দেখো, এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি, কালকে এখানে এসেছিলেন হুগলি জেলার যিনি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, এই গ্রামে এসেছিলেন এবং চাষিদের সঙ্গে তিনি কথা বলেছেন, এবং এখানে যে সমস্যা, একটা ভাঙনের সমস্যা রয়েছে, সেই সম্বন্ধেও তিনি আশ্বাস দিয়েছেন এবং চাষিদের সঙ্গে তিনি কথা বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব যা যা সমস্যা, এবং এখানে একটা বড় সমস্যা রয়েছে আলোর, সেই আলোর সমস্যাও তিনি দূর করবেন বলেছেন। এবং আর জলের অনেকগুলো কল খারাপ ছিল, সেই কলের জন্য তিনি এখানকার পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতকে বলে গেছেন যে অতি দ্রুত সঙ্গে এই জলের কল সারিয়ে দেওয়ার জন্য। এবং এখানে যে কংক্রিটের একটি রাস্তা ছিল, সেই রাস্তাটা ভেঙে গেছিল এবং পঞ্চায়েত এবং বিডিও তৎপরতার সঙ্গে সেই রাস্তা সাময়িকভাবে তৈরি করা হয়েছে, কিন্তু এখনো সেভাবে সমস্যা মেটেনি গ্রামবাসীদের। একদমই, অর্থাৎ সাধারণ মানুষজন তারা আশ্বস্ত হতে পারছেন না, সমস্যা মেটেনি তাদের। ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বলাগড় থেকে দেবেশ চক্রবর্তী।
সিকিমের দিকে নজর রাখবো। পাহাড়ে ভারী বৃষ্টিপাতের কারণে একাধিক জায়গায় ধস। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মিরিকের থারবু এলাকার বাড়ি। স্থানীয়দের সরানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সিকিমের রংপু থেকে সিংথামের রাস্তায় ধস, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। পাহাড়ে একনাগাড়ে ভারী বৃষ্টির জেরে একাধিক জায়গায় ধস নেমেছে। গুরুত্বপূর্ণ যে সড়ক পথ রয়েছে, যোগাযোগ মাধ্যম, সেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে এবং পর্যটকদেরও কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে একাধিক সতর্কতা নেওয়া হয়েছে। স্থানীয়দের সরানো হয়েছে, নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয়দের। যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো রকম ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মিরিকের থারবু এলাকার এবং সেখানে স্থানীয়দের সরানো হয়েছে মিরিক প্রশাসনের পক্ষ থেকে। রিনা কুমার আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিনা, পাহাড়ে ভারী বৃষ্টিপাতের কারণে একাধিক জায়গায় ধস নেমেছে। মিরিকের থারবু এলাকায় একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কি পরিস্থিতি সেখানকার, কতটা দুর্যোগপূর্ণ আবহাওয়া? কিন্তু যেভাবে সমতল ও পাহাড় জুড়ে লাগাতার ভারী বৃষ্টি হয়ে চলেছে, তার ফলে কিন্তু পাহাড়ে একাধিক জায়গায় ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 10 নম্বর জাতীয় সড়ক, যেখানে কিন্তু একাধিক জায়গায় যে পাহাড় থেকে বড় বড় পাথর তা কিন্তু রাস্তার উপর এসে পড়ছে। এছাড়াও মিরিকে সেখানেও কিন্তু ধসের জেরে একটি বাড়ি ভেঙে পড়েছে। তবে সবকিছু মিলিয়ে কিন্তু যে পাহাড়ের যে আবহাওয়া এবং আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস তা অনুযায়ী কিন্তু এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তা কিন্তু আরো বাড়তে পারে বলেই সম্ভাবনা। ফলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারংবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে যে এই সময় তারা যেন সতর্ক থাকে। পাশাপাশি যারা এই পাহাড়ের রাস্তায় যাতায়াত করছেন তারা যেন 10 নম্বর জাতীয় সড়ক এড়িয়ে তারা যেন অন্য অল্টারনেটিভ যে সমস্ত রাস্তাগুলো রয়েছে সেগুলো যেন ব্যবহার করেন। কারণ পাহাড় থেকে যেভাবে পাথর গড়িয়ে রাস্তায় পড়ছে তার ফলে কিন্তু যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ফলে বারংবার করে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে কিন্তু সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে। ধন্যবাদ রিনা। চারদিকে সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। যে খবরে নজর রাখবো, ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। যে অভিযোগ উঠে আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ। এরম কোনো অভিযোগ শুনিনি, এমনটাই বলছেন ফিরহাদ হাকিম। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। দুর্গাদাস, ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধেই অভিযোগ সামনে আসছে, ঠিক কি অভিযোগ, কে অভিযোগ আনলেন এবং ফিরহাদ হাকিম তিনি বা কি বলছেন? দুর্গা, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। যে অভিযোগ উঠে আসছে ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে, ঠিক কি অভিযোগ, কেই বা এই অভিযোগ আনলেন? ফিরহাদ হাকিম তিনি বা কি বলছেন এ বিষয়ে? দেখো, একটা বিষয় তোমাকে বলে রাখি যে আজই একটি অভিযোগপত্র জমা করা হয়েছে এবং সেটা ডিসি সাউথের প্রথমে নজরে আনা হয় এবং তারপর শেখচিয়া সরণি থানায় একটা অভিযোগ জমা পড়েছে যে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কলকাতা পুরসভার যিনি ওএসডি সেই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোটি কোটি টাকা তোলা এবং অনৈতিকভাবে সেই টাকা তোলাবাজি করা এবং সবথেকে বড় কথা রাজ্যের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে নাকি এই কোটি কোটি টাকা তোলা হয়েছে বলে অভিযোগ জমা পড়েছে এবং এই অভিযোগের ভিত্তিতে একটি নির্দিষ্ট কেস শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে আমাদের কাছে খবর রয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তিনি এই সম্পর্কে কোনো কিছুই জানেন না এবং এত বড় যদি কাণ্ড হয়ে থাকে তিনি এই অভিযোগটি জমা করলেন, তিনি বা সেই সংস্থার পক্ষ থেকে তার নজরে যদি আনা হতো, তার কাছে যদি বলা হতো, তিনি ডিপার্টমেন্টাল এনকোয়ারি শুরু করিয়ে যদি এটা প্রমাণিত হয় যে তার ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় কোন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, তবে তার বিরুদ্ধে অ্যাকশনও নিতে পারে। একদমই। দুর্গাদার সঙ্গে থাকো, আপনাদের শোনাই ফিরহাদ হাকিম তিনি এ বিষয়ে কি বলছেন, যে অভিযোগ উঠেছে ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে। শুনিনি। তারপর
যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো? এটা আমি আগে কোনোদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম। একটা মানুষের নামে যদি এমনি কোনো অভিযোগ আছে আর ভিত্তি নেই, তখন আমি তাকে কি করে সরাবো? এটা আমি আগে কোনোদিন শুনিনি। দুর্গা দাস রয়েছেন আমাদের সঙ্গে। দুর্গা দাস, যে অভিযোগ ভিত্তিহীন সেই অভিযোগ কিভাবে গ্রহণ করবে এমনটাই বলছেন ফিরহাদ হাকিম। সে জায়গায় দাঁড়িয়ে তার যে বক্তব্য যে এ ধরনের অভিযোগ আগে কখনো তিনি শোনেননি। একদমই তাই। তার কারণ হচ্ছে যে দেখো, যদি এত বড় একটা অভিযোগ সেটা নিশ্চয়ই কোনো একদিনে বা দুদিনে হয়নি। এটা যা ভলিউম, যা অভিযোগ বলা হয়েছে, সেটা দীর্ঘদিনের একটা প্রসেসিং এর বিষয়, এবং দীর্ঘদিনের যদি প্রসেসিং এর বিষয়টি যদি সত্যি হয় বা সত্যি হওয়ার মতো অবস্থায় থাকতো, তাহলে নিশ্চয়ই এটা ফিরহাদ হাকিমের নজরে আসতো, বা কালুম না কালুর কোনো আধিকারিকের বা এর সঙ্গে যারা যুক্ত হয়েছে তাদের একটা কালুম না কালুর নজরে আসতো। আসলে অভিযোগ করলেই যে সেই অভিযোগ সবসময় সত্যি হবে এমনটা নয়, আবার অভিযোগ ভিত্তিহীন এটাও যেমন বলা যাবে না। তাই অভিযোগ কেউ কারুর বিরুদ্ধে করতেই পারে, কিন্তু ততক্ষণ পর্যন্ত সেই অভিযোগের কে এস্টাবলিশ করা যায় না যতক্ষণ না সেই অভিযোগের সপক্ষে অকাট্য প্রমাণ বা এভিডেন্স জমা পড়ছে। তাই কেউ কারুর বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটা করতেই পারে। পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে, পুলিশ বিষয়টি খতিয়ে দেখবে এবং ইনকোয়ারি হবে। ইনকোয়ারি হলে যদি দেখা যায় যে কালীচরণের বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার ভিত্তি রয়েছে, তার সঠিক, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া বা যে আইনানুগ প্রক্রিয়া তার বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা সেটা নেওয়াই যাবে। কিন্তু যদি না সেই অকাট্য প্রমাণ জমা পড়ে, শুধুমাত্র এটা একটা অভিযোগ হয় বা এর বিরুদ্ধে যে ধরনের এভিডেন্স জমা দেওয়ার কথা তা যদি জমা না দেওয়া হয়, তাহলে তাকে হয়তো কিছুদিন হ্যারাস হতে পারে, কিন্তু সে আগামী দিনে নিশ্চয় আইনের সামনে তাকে যখন দাঁড় করানো হবে, আইনানুগ প্রক্রিয়া যখন চলবে, সে নির্দোষ প্রমাণ হবে। অর্থাৎ পুরো বিষয়টির জন্য এক্ষুনি কোনো একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে না, এর জন্য অপেক্ষা করতে হবে। এবং এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা মোটিভ রয়েছে কিনা সেটাও কিন্তু দেখবার বিষয় বলে মনে করছে রাজনৈতিক মহল। একদমই। দুর্গা দাস, ধন্যবাদ জানাবো। দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সজল বাবু, যে অভিযোগ উঠছে ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ, যদিও ফিরহাদ হাকিম তিনি বলছেন এই অভিযোগ ভিত্তিহীন, আগে কখনো এই অভিযোগ শুনিনি, কিভাবে দেখবেন এই বিষয়টি আপনি? অভিযোগ না শুনে থাকেন তাহলে ববি হাকিম কালা, আর যদি 25-75 এর রেশিও ভাগ হয় তাহলে না শুনতে পাওয়াটা স্বাভাবিক। কিন্তু মুশকিল হচ্ছে যার মালিক পিসিমার নাম করে তুলছে টাকা, তার চাকর বাকররা কখনো মানে ভাইপোর নাম করে টাকা তুলবেন, এটা হতে পারে? এটা সারা কলকাতা শহরে যারা পুরসভা ওরিয়েন্টেড কাজ করেন জানেন। আপনি ওনার সম্পত্তির হিসেব দেখুন না, আমার ধারণা উনি দুটো মাইনে নেন। আমি এক্ষুনি বলতে পারছি না, বাট আমি ভবিষ্যতে প্রমাণ করে দেবো যে উনি দুটো মাইনে নেন। ওএসডির মাইনেও নেন, আর যে ডিপার্টমেন্টে চাকরি করেন তারও নেন। এখন বুঝতে পেরেছি ওএসডি পদটা তো আর বেশি দিনের নেই, মেয়রও নেই, ওএসডিও নেই, তাই লুটে পুটে নিতে হবে তো। একা খালি ওই গেঞ্জি পরে লুঙ্গি পরে মালিক পয়সা তুলবে আর কর্মচারী সেই টাকা আলমারিতে ভরে রাখবে মালিকের, এটা কি হয় নাকি? ঠিকই আছে, যেমন মালিক তার তেমনই কর্মচারী, সবাই চোর। কাউন্সিলর বলতে আর নিজেকে ঘেন্না করে আজকাল। কাউন্সিলর মানে এখন সরকার মানে রেজিস্টার্ড চোর, তোলাবাজ, এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন তাদের ওএসডিরা তারাও যদি এই ধরনের কাজ করে তাহলে বাংলার মানুষ যাবে কোথায়, কলকাতার মানুষ যাবে কোথায়? ওনার সম্পত্তিগুলো বার করুন, কত কি সম্পত্তি আছে। ধন্যবাদ জানাবো আপনাকে। সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে,
ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। এবার তোলাবাজির অভিযোগ উঠল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, এবং খুবই গুরুতর যে অভিযোগ, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ। যদিও এই অভিযোগ যখন সামনে আসে এবং ফিরহাদ হাকিম তিনি যেমনটা বলছেন যে এ ধরনের অভিযোগ একেবারেই ভিত্তিহীন, তোলাবাজির মতো গুরুতর অভিযোগে যদি কোনো সরকারি ব্যক্তি জড়িত থাকেন, সেই তোলাবাজি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের সঙ্গে ঘটে থাকে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি এ ধরনের কোনো অভিযোগ পাইনি, এই অভিযোগ ভিত্তিহীন। যদি এ ধরনের অভিযোগ না আসে তাহলে কেনই বা এই ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছে। সরকারি অফিসার থেকে ব্যবসায়ী অনেকের কাছ থেকেই মোটা টাকা আদায় করেছেন বলে জানা গিয়েছে খোদ মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। আর এই বিষয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আপনারা একটু রিকল করুন মেমোরি, না এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে, আমি তো এইখানে দাঁড়িয়ে বলেছিলাম যে কালি টাকা তোলে। কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে তপসিয়ার যে তৃণমূল ভবন, এটা ভেঙে নতুন করে তৈরি হচ্ছে, সেখানে 200 কোটি টাকার নতুন বিল্ডিং হচ্ছে টিএমসি, ফুল ফেজেড অফিস, গেস্ট রুম, লাইব্রেরি রুম, হল, কনফারেন্স হল। সে যে যিনি করছেন ওখানে তাকে কালীকে টাকা তুলে পেমেন্ট করতে হচ্ছে। এই অভিযোগ আমি অনেক আগে এখানে বলেছি। কালীর 7টা ফ্ল্যাট আছে, পার্থ চ্যাটার্জি অপার থেকে বেশি। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ, তাও খোদ মেয়রের ওএসডির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। যদিও মেয়র ফিরহাদ হাকিম বলছেন এই অভিযোগ ভিত্তিহীন, আগে কোনোদিন এই অভিযোগ শুনিনি। কিভাবে দেখছেন এই বিষয়কে আপনি? তো ফিরহাদ বাবুকে বলবো যে ফিরহাদ হাকিম সাহেব, আপনি বরঞ্চ এই কথাগুলো অভিষেক বাবুকে বোঝান, বাংলার মানুষকে বোঝাতে হবে না। কারণ বাংলার মানুষ দেখেছে কলকাতার মেয়র স্বয়ং স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিচ্ছে দু হাতে। এখন কলকাতার মানুষ জানেন যে তৃণমূল মানেই লুটপাট, তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই চুরি। এখন ওএসডিরা বাকি থাকে কেন? তারাও এই লাইনে আছেন। কিছুদিন আগে শুনলাম ওই নিউ টাউনের কোনো একজন বিশিষ্ট মানুষ নাকি এইসব করছেন প্যাড ছাপিয়ে। আসলে অভিষেক বাবুকে বলবো এই কম্বলের লোম বাঁচবেন না, যেমন গাছ তেমন ফল, যেমন তৃণমূল তেমন তার দলের মেয়র এবং তার দলের ওএসডি, এরা কেন বাকি থাকে? সবাই সম্পৃক্ততার মধ্যে দিয়ে আছে, দুর্নীতি আর তৃণমূল, তৃণমূল আর দুর্নীতি, আলাদা করার কোনো বিষয় নয়। বলে আমরা আশ্চর্য হই না, বাংলার মানুষ আর আশ্চর্য হয় না, এটা নতুন কথার কি আছে? ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য রায় ছিলেন ফোন লাইনে। এরকম কোনো অভিযোগ শুনিনি, এমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম। আপনাদের জানিয়ে রাখবো, এবার তোলাবাজির অভিযোগ উঠল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ, এবং যে জায়গা থেকে তোলাবাজির মতো গুরুতর যদি কোনো অভিযোগ উঠে আসে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে এই অভিযোগ ভিত্তিহীন, আগে কোনোদিন এই অভিযোগ শুনিনি, এমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম। সরকারি অফিসার থেকে ব্যবসায়ী অনেকের কাছ থেকেই মোটা টাকা আদায় করছেন বলে জানা গিয়েছে ফিরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি অনেক বিষয়েও তিনি নানান প্রতিশ্রুতি দিয়েছেন, এমনটাই অভিযোগ উঠে আসছে বিরোধীদের তরফে। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অরূপ বাবু, যে অভিযোগ উঠে আসছে ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ, যদিও বিরোধীরা তারা বলছেন এ ধরনের ঘটনা ঘটেই থাকে, বাংলার মানুষ এ ধরনের ঘটনা দেখছে, এবার ওএসডিরাও এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। কিভাবে দেখছেন বিরোধীদের এই তোপকে? বিরোধী মানে কোন বিরোধী সেটা তো বোঝা যাচ্ছে না। দেখুন, আমাদের বিরোধী ধরে নিচ্ছি, তাহলে বিরোধী দল যারা, বিরোধী দলের বিরোধী বলতে কাকে ধরবো? ধরুন বিরোধী দলের যিনি প্রধান মুখ অর্থাৎ লিডার অফ অপোজিশন, বিরোধী দলনেতা, তাকেই ধরছি। বাংলার মানুষ তো তাকেই দেখেছে খবরের কাগজে মুড়িয়ে টাকার বান্ডিল নিতে। নারদা ভিডিওতে তাকে খবরের কাগজে মুড়িয়ে টাকার বান্ডিল নিতে দেখেছিল, এবং সেই প্রেস কনফারেন্স
যেটা বিজেপির তৎকালীন পার্টি অফিস মুরলীধর লেন থেকে ছবি দেখিয়ে বলা হয়েছিল, এই দেখুন এরা চোর, এরা তোলাবাজ। ঘটনাচক্রে যাকে দেখিয়ে বলেছিল চোর এবং তোলাবাজ, তার নাম শুভেন্দু অধিকারী, আজকে বিরোধী দলনেতা, লিডার অফ অপোজিশন, বিজেপির বিধায়ক। তা স্বাভাবিকভাবেই তোলাবাজির বিষয়টা শুভেন্দু অধিকারী সবচেয়ে ভালো বলতে পারবেন। প্রসঙ্গ আজকে যে ঘটনার প্রেক্ষিতে আপনারা জানতে চেয়েছেন, আমিও আপনাদের মতো সংবাদ মাধ্যমে জানলাম। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, কলকাতা পুলিশ নিশ্চিতভাবে তদন্ত করুক, তদন্ত করে যেটা সত্যাসত্য সামনে আসুক। ফিরহাদ হাকিম ইতিমধ্যেই জানিয়েছেন যে তার নলেজে এই ধরনের ঘটনা নেই। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের একজন কর্মী অয়ন, সে শেক্সপিয়ার সরণি থানায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে, পুলিশ তদন্ত করছে। যেটাই সামনে আসুক, সত্যাসত্য মানুষের সামনে আসবে এবং দিনের শেষে যদি কেউ অপরাধ করে থাকেন, কেউ রেয়াত পাবেন না। ধন্যবাদ জানাবো আপনাকে। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। যে খবরে নজর রাখবো, আরজি করে নিহত চিকিৎসককে নিয়ে সিনেমা। মহালয়ার দিন এই শর্ট ফিল্মটি ইউটিউব চ্যানেলে উদ্বোধন হবে। সেটি কেবল ইউটিউব চ্যানেলেই দেখা যাবে। তৃণমূলের যুবনেত্রী রাজন্না হালদার এই ছবিতে অভিনয় করছেন। ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী। বৃহস্পতিবার ছবির পোস্টার প্রকাশিত হয়েছে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, মহালয়ার দিন যে ছবিটি আসবে এবং আরজি করের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ছবি, ঠিক কি বিষয় থাকছে? দেখো, আগমনী বলে একটি ছবি আগামী মহালয়ার দিন ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে চলেছে এবং সেখানে অভিনয় করেছেন তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার এবং প্রান্তিক চক্রবর্তীর পরিচালনায় এই ছবিটি মহালয়ার দিন মুক্তি পাবে। আরজি করের আবহাওয়াতে এই ছবিটি তৈরি হয়েছে এবং আরজি করের যে ঘটনার পর যে প্রতিবাদ হয়েছিল গোটা রাজ্য জুড়ে, গোটা দেশ জুড়ে, সেই ছবি তুলে ধরা হয়েছে। তবে আরজি করের যে মূল ঘটনা, সেই মূল ঘটনা থেকে সরে যেই এই ছবিটি তৈরি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে ছবিটি নিয়ে আলোচনা চলছে, জল্পনা চলছে যে ছবিটির আগামী ভবিষ্যৎ কি। তবে ডিজিটাল প্ল্যাটফর্মে এই ছবিটি মহালয়ার দিন মুক্তি পাচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই আগমনীর যে পোস্টার, সেই পোস্টার কিন্তু সমাজ মাধ্যমে এসেছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মে এই ছবিটি মহালয়ার দিন থেকেই দেখা যাবে এবং ছবির পরিচালক প্রান্তিক চক্রবর্তী জানিয়েছেন যে আরজি করের আবহের ওপরেই তৈরি করা হয়েছে। তবে আরজি করের ঘটনা যাতে তদন্ত প্রক্রিয়া কোন রকম ভাবে প্রভাবিত হয় না হয় বা সমস্ত বিষয়টিকে পুরোপুরি আড়ালে রেখেই কিন্তু সেই আঙ্গিকে ছবিটি তৈরি হয়েছে বলে তিনি জানিয়েছেন। ধন্যবাদ জানাবো। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। ছবির পোস্টার প্রকাশের পরেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। তারপর থেকেই ছবিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়। কেন এই সময় তিলোত্তমাকে নিয়ে সিনেমা, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবার কেন ওই তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনা নিয়ে কাঁটা ছেঁড়া হবে, প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন, সিবিআই তদন্তের আগেই কি তিলোত্তমাকে নিয়ে ব্যবসা না করলে চলতো না? আরজি করের ঘটনা আমাদের প্রত্যেককেই নাড়া দিয়ে গেছে। তবে এই যে স্বল্পদৈর্ঘ্যের ছবি, স্বল্পদৈর্ঘ্যের যে চলচ্চিত্র, সেখানে আরজি করের বিষয়ে থাকবে প্রেক্ষাপট। তবে এটা আমাদের প্রত্যেক তিলোত্তমার গল্প, শুধু আরজি করের তিলোত্তমার গল্প না। আর আরজি করের তিলোত্তমার ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক বেশি সমাজের মধ্যেও নেগেটিভিটি ছড়িয়েছে, অনেক বেশি নেগেটিভিটি। আমরা সমাজকে কোনো পজিটিভ ভাবনা দিতে পারিনি। তো একজন শিল্পীর জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে সমাজকে কিছু পজিটিভ বার্তা দেওয়া যায়। তো এই স্বল্পদৈর্ঘ্যের সিনেমাটি সেই পজিটিভ বার্তাকে কেন্দ্র করে, এবং শিল্পীর তো একটা সমাজের প্রতি দায়িত্ব থাকে, সেটা অনেক বড় দায়িত্ব। সব কিছুর ঊর্ধ্বে একজন শিল্পী সমাজের প্রতি যে দায়িত্ব থাকে, সেই দায়িত্বকে গুরুত্ব দিয়ে এই সিনেমা। মহালয়ার দিন ইউটিউব চ্যানেলে এই ছবির মুক্তি পাবে। তবে তিলোত্তমাকে নিয়ে কেন এই ছবি হচ্ছে, কেনই বা আরজি করের ঘটনার কাটাছেঁড়া চলছে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নেটিজেনরা সমাজ মাধ্যমে সরব হয়েছেন।
গরু পাচার কাণ্ডে 2 বছর জেলবন্দি ছিলেন অনুব্রত মণ্ডল। পরপর 2 বছর গ্রামের দুর্গাপুজোতে অনুপস্থিত ছিলেন। সামনেই দুর্গাপুজো, তার আগে গ্রামের দুর্গাপুজোর প্রস্তুতি ও বাড়ির খবর নিয়ে মেয়ে সুকন্যাকে নিয়ে হাজির বীরভূমের নানুর ব্লকের হাটশেরান্দি গ্রামে। মনা বীরবংশী রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। মনা, বোলপুরে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল ফেরার পর আমরা দেখেছি যে খুশির আমেজ, এবং দুর্গাপুজোর আগে গ্রামের মানুষজন তারা কি বলছেন, এবারে পুজোর প্রস্তুতি ঠিক কিভাবে করা হচ্ছে? কিলোমিটার দূরে নানুর ব্লক হাটশেরান্দি গ্রাম, চারকল গ্রাম পঞ্চায়েত, এবং সেই চারকল গ্রাম পঞ্চায়েতে হাটশেরান্দি গ্রামে তার গৃহদেবতা কিন্তু অবশ্যই দুর্গা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অনুব্রত মণ্ডল তিনি কিন্তু এদিন দুপুরবেলায় আমরা দেখতে পেলাম তার যখন ঘড়ির কাঁটায় মোটামুটি 2টো বাজছে তখনই সে নিচুপটির বাড়ি থেকে বেরোলেন, সঙ্গে তার মেয়ে সুকন্যা ছিল, এবং কড়া নিরাপত্তার মধ্যে তিনি কিন্তু সরাসরি পৌঁছে গেলেন হাটশেরান্দি গ্রামে। এবং সেই হাটশেরান্দি গ্রামে তুমি জানো যে অনুব্রত মণ্ডল বীরভূম জেলার সভাপতি, 2 বছর পর তিনি কিন্তু এই গ্রামে যেতে পারেননি, পুজোতে অনুপস্থিত ছিলেন। তার কারণ হচ্ছে তুমি জানো যে গরু পাচার কাণ্ডে তিনি তিহার জেলে বন্দী ছিলেন। খুব স্বাভাবিকভাবেই 2 বছর পর অনুব্রত মণ্ডল তিনি হাটশেরান্দি গ্রামে পৌঁছে গেলেন, এবং যে ছবি মূলত উঠে এলো দেখতে পেলাম যে প্রথমেই অনুব্রত মণ্ডল হাটশেরান্দি গ্রামে পৌঁছে তার যে গ্রামের বাড়ির যে দুর্গা মন্দির, সেই মন্দিরে কিন্তু তিনি সরাসরি চলে গেলেন। সঙ্গে তার মেয়েকে আমরা দেখলাম কড়া নিরাপত্তার ছিল, চাদরে মোড়া ছিল, এবং সেখানে গিয়ে এই মুহূর্তে দুর্গা প্রতিমার নির্মাণ কাজ অর্থাৎ তৈরি হচ্ছে সেই বিষয়গুলো তিনি কিন্তু দেখলেন, তদারকি করলেন, এবং সেখানে তিনি দেবী দুর্গাকে কিন্তু প্রণাম করলেন। করার পরই তিনি সরাসরি চলে এলেন তার বাড়িতে, অর্থাৎ গ্রামের বাড়ি পাশেই, মন্দিরের পাশেই, সেখানে দোতলা বাড়ি রয়েছে, সেই দোতলা বাড়িতে তিনি প্রবেশ করলেন। প্রবেশ করে সেখানে তার মায়ের ছবি, বড় ছবি, সেই ছবি তিনি প্রণাম করলেন। প্রণাম করে তিনি সেখানে বসলেন। তারপরে গ্রামবাসীর সঙ্গে তিনি কথা বললেন। তিনি অবশ্যই নতুন করে কেষ্টমণ্ডল, এই অচেনা এক কেষ্টমণ্ডলকে গ্রামবাসীরা দেখলো, যে কেষ্টমণ্ডলকে তারা দেখতো পুজোর সময় কেষ্টমণ্ডল আসতো, আরো প্রচুর পরিমাণে নিরাপত্তা কর্মীরা থাকতেন, ভিভিআইপিরাদের লাইন থাকতো, এমএলএ, সাংসদ, এমপি, মন্ত্রীরা থাকতো, সেই অনুব্রত দাপট আর এই অনুব্রত দাপট গ্রামবাসীরা দেখলেন অনেকটাই কিন্তু পৃথক এবং আলাদা। অনুব্রত মণ্ডল তার গ্রামবাসী প্রতিবেশীদের সঙ্গে কথা বললেন, কেমন তারা রয়েছেন, তিনিও শারীরিকভাবে কেমন আছেন, এই পুরো বিষয়টাই আলাপচারিতায় উঠে এলো। তবে অবশ্যই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অনুব্রত মণ্ডল, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি যেটা বলছেন যে এবছর দুর্গা পুজো 4টে দিন তার হাটশেরান্দি বাড়িতেই তিনি কাটাবেন। যে সমস্ত গ্রামের মানুষজন রয়েছেন তাদেরকে নিয়েই, গরিব মানুষদের সঙ্গে তিনি থাকবেন, পুজো 4টে দিন কিন্তু কাটাবেন। তবে অবশ্যই একটি বিস্ফোরক মন্তব্য তিনি করলেন, আমাদের ক্যামেরার সামনে আমরা দেখলাম কি মন্তব্য সেটা তিনি বললেন যে তিনি তার পরিবার, অর্থাৎ তার পরিবারের যে সদস্যরা রয়েছেন তার মেয়ে ছাড়া, তাদের সাথে তিনি কিন্তু কোনো রকম সম্পর্ক রাখবেন না। এই জায়গাটায় একটা অভিমান তৈরি হয়েছে। বিগত 2 বছর তিনি জেলে ছিলেন, তার মেয়ে সুকন্যা 16 মাস ধরে তিহার জেলে বন্দী ছিল। খুব স্বাভাবিকভাবেই সেই সময়টাই হয়তো তার ভাই, তার পরিবারের লোকজন হয়তো একদমই মনে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে পুজোর আগে বোলপুরে ফিরেছেন অনুব্রত মণ্ডল, আর তারপরে একেবারে এবারের পুজো অন্যরকম ভাবেই হচ্ছে। ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি বীরভূম থেকে মনা বীরবংশী। 4টে 4 দিক এখন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।